আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সিনথিয়া রহমান। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে নিয়োগ পাওয়া 25 বিচারপতিকে শপথ পড়াবেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। দুপুর 1:30 সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার কার্যালয় বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে সোমবার সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি হিসাবে 25 জনকে নিয়োগ দিয়েছে সরকার। আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে সোমবার রাতে সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার আজ থেকে শুরু হয়েছে। প্রার্থীরা 7 সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল 10টা থেকে রাত 11টা প্রচারণা চালাতে পারবেন। ভোট হবে আগামী 9 সেপ্টেম্বর সকাল 8টায়। আচরণবিধি অনুযায়ী কেবল সাদা কালো পোস্টার লিফলেট ব্যবহার করা যাবে। উপঢৌকন, তোরণ, দেয়ালে লিখন, ধর্মীয় স্থাপনায় প্রচারণা, উস্কানিমূলক বক্তব্য ও বাইরের লোকের অংশগ্রহণ নিষিদ্ধ। প্রতিটি হলে একটি ও বিশ্ববিদ্যালয়ে 3টি প্রজেকশন মিটিং করা যাবে। নিয়ম ভাঙলে জরিমানা বা প্রার্থিতা বাতিলের শাস্তি হবে। বছরের পর বছর সংস্কার না করায় এলাকাবাসীর গলার কাঁটায় পরিণত হয়েছে বাসাবো টেম্পো স্ট্যান্ড রোড। বাসাবো প্রধান সড়ক থেকে নন্দীপাড়া ব্রিজ পর্যন্ত প্রায় 2 কিলোমিটার রাস্তা যেন ভোগান্তির তিক্ত দৃষ্টান্ত। স্থানীয়দের দাবি, 3 মাস আগেই রাস্তাটির সংস্কার কাজ শেষ করার কথা থাকলেও হয়নি 1 ইঞ্চি কাজও। রাজধানীবাসীর পথের দুর্ভোগ নিয়ে আরও জানাচ্ছেন জাকারিয়া খান। নদীতে চলা নৌকা কখনোই সমান্তালে চলাচল করতে পারে না, ঢেউয়ের সঙ্গে তাকে হেলে দুলে চলতেই হবে। রাজধানীতে তেমনই একটি রাস্তা রয়েছে যেটি চলে গেছে বাসাবো থেকে নন্দীপাড়া। এ পথে যে যানবাহনই চলুক সেটিকে হেলে দুলেই চলতে হবে। আর বর্ষা মৌসুম হলে তো যেন পদ্মার ঢেউরে। স্থানীয় বাসিন্দারা জানান, প্রায় বছরখানেক সময় ধরেই সড়কের এ হাল। প্রতিদিন এ রাস্তায় শিক্ষার্থী, চাকরিজীবী সহ নানা পেশার মানুষ যাতায়াত করতে গিয়ে প্রায়ই শিকার হন দুর্ঘটনার। বাম সাইডে বাসাবো স্কুল, কিন্ডারগার্টেন, মানে খুবই দূর অবস্থা। এদিক দিয়ে গাড়ি আইসা রিক্সা উল্টে যায়। এলাকার ব্যবসায়ীদের দাবি, গত কোরবানির ঈদের 10 দিন আগেই এই রাস্তাটি সংস্কার করে বুঝিয়ে দেওয়ার কথা থাকলেও এখনো হয়নি কোনো কাজ। এই কাজটি কোরবানি ঈদের 10 দিন আগে হ্যান্ডওভার দেওয়ার কথা, এখন পর্যন্ত কাজটি হলো না। আমরা তো ডিম্বি হয়ে গেছি। বেশি ঝুঁকিপূর্ণ ও দুর্ঘটনাপ্রবণ জায়গাগুলোতে স্থানীয়দের উদ্যোগে ঠিক করার চেষ্টা করা হলেও রাস্তার বেশিরভাগ জায়গায় আছে আগের মতোই। বাচ্চা নিয়ে কোথাও যাইতেও পারতেছে না, ইভেন ওদের ডাক্তার সবকিছু মিসিং হইতেছে। এ রাস্তায় চলাচলকারী চালকরা বলেন, বৃষ্টি হলে এ রাস্তা পরিণত হয় জলপথে। বেশি ভাড়াতেও যেতে চান না অনেক চালক। এই রাস্তায় গাড়িরও ক্ষতি হয়, যাত্রীরও ক্ষতি হয়, সুস্থ মানুষ অসুস্থ হয়ে যায় রাস্তা দিয়ে যাতায়াত করতে। 10 টাকার ভাড়া 50 টাকা দিয়েও কেউ যাইতে চায় না। বিশ্ব যখন উন্নত যোগাযোগ ব্যবস্থার শিখরে অবস্থান করছে, তখন এদেশে সমন্বয়হীনতার অব্যবস্থাপনা আর অসাধু ব্যক্তিদের লোভের কাছে ক্ষুণ্ণ হচ্ছে নাগরিক অধিকার। জাকারিয়া খান, আরটিভি, ঢাকা। টাঙ্গাইলে অরক্ষিত রেল ক্রসিংগুলো মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। এসব রেল ক্রসিংগুলোতে গেটম্যান না থাকায় আতঙ্ক নিয়ে চলাচল করতে হচ্ছে এলাকাবাসীকে। চলতি বছরে রেল ক্রসিং পার হতে গিয়ে প্রাণ হারিয়েছেন অন্তত 15 জন। অরক্ষিত রেল ক্রসিংগুলোতে গেট ব্যারিয়ার ও গেটম্যানের দাবি জানালেও সাড়া মিলছে না রেল কর্তৃপক্ষের। টাঙ্গাইল প্রতিনিধি কামাল হোসেনের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সাকিব আল হাসান। টাঙ্গাইলে যমুনা সেতুর ইব্রাহিমাবাদ রেল স্টেশন থেকে মির্জাপুর পর্যন্ত 65টি রেল ক্রসিংয়ের মধ্যে 49টি অরক্ষিত। এসব রেল ক্রসিং দিয়ে আতঙ্ক নিয়ে প্রতিদিন চলছে যানবাহন। পারাপার হচ্ছে শিক্ষার্থী, নারী, শিশুসহ বিভিন্ন বয়সের মানুষ। অরক্ষিত এসব রেল ক্রসিং পার হতে গিয়ে প্রায়ই ঘটছে ভয়াবহ দুর্ঘটনা। চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত 7 মাসে মৃত্যু হয়েছে অন্তত 15 জনের। ট্রেনের ধাক্কায় দুমড়ে মুচড়ে গেছে অন্তত 10টি যানবাহন।
স্থানীয়রা বিভিন্ন সময় অরক্ষিত রেল ক্রসিংগুলোতে গেট ব্যারিয়ার ও গেটম্যানের দাবি করে আসলেও উদাসীন রেল কর্তৃপক্ষ। এর আগেও এখানে একবার অ্যাক্সিডেন্ট হয়েছিল, কিন্তু এখানে আরেকটা গেটম্যানের দরকার। ট্রেনের সাথে ধাক্কা খেয়ে একটা অটো, তারপর লোক ছিল 5-7 জন, সেনা সহ মনে করো যে অনেক ব্যথা কাটাছি রয়েছে, গরু বাছুরও মারা যায় এই জায়গা। এদিকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানালেন রেলওয়ের এই কর্মকর্তা। আসলে আমাদের জনবল সংকটের কারণেও আমরা আসলে একটু পিছিয়ে আছি। আশা করি যে অল্প সময়ের মধ্যে এই গেটম্যান প্লাস হচ্ছে গেটের যে সরঞ্জাম বিষয়গুলো আছে, ব্যারিয়ার গুলো, এগুলো তারা দ্রুত মেরামত করে দিবে। মৃত্যুর মিছিলে নতুন সংখ্যা যোগ হওয়ার আগেই দ্রুত কার্যকরী ব্যবস্থা নেওয়ার দাবি এলাকাবাসীর। সাকিব আল হাসান, RTV। অরক্ষিত রেল ক্রসের বিষয়ে জানাতে টাঙ্গাইল থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী কামাল হোসেন। কামাল, মৃত্যু ফাঁদে পরিণত হওয়া রেল ক্রসিংগুলোর বিষয়ে সংশ্লিষ্টরা কি বলছেন জানাবেন? জি সিনথিয়া, সংবাদে আপনি যেমনটি বললেন যে আসলে টাঙ্গাইলের যমুনা সেতু পূর্ব পার ইব্রাহিমাবাদ রেল স্টেশন থেকে মির্জাপুর পর্যন্ত 65টিরও বেশি কিন্তু রেল ক্রসিং রয়েছে। এর মধ্যে 16টি রেল ক্রসিংয়ে গেট পের এবং গেট ব্যারিয়ার থাকলেও বাকি যে 50টিরও বেশি রেল ক্রসিং রয়েছে অরক্ষিত। সেই জায়গাটিতে কিন্তু দীর্ঘদিন ধরে স্থানীয় লোকজন যারা চলাচল করছেন তারা দাবি করে আসছেন যে গেটম্যান বা গেট ব্যারিয়ারের, কিন্তু রেলওয়ে কর্তৃপক্ষ সেই বিষয়ে তেমনটা কোনো কর্ণপাত করছেন না। এই বিষয়ে মানববন্ধন, বিক্ষোভ মিছিল, সব ধরনের কর্মসূচি কিন্তু স্থানীয় লোকজন পালন করেছে, তারপরেও কাজের কাজ কিছুই হচ্ছে না। আমি একটি তথ্য এখানে দিয়ে রাখি যে জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত এই 7 মাসে এই যে অরক্ষিত রেল ক্রসিং রয়েছে যা পারাপার করতে গিয়ে যানবাহন এবং লোকজন 15 জনের মৃত্যু হয়েছে। এটি কিন্তু পরিসংখ্যান যেটি বলছে রেলওয়ে পুলিশ। তবে এই সংখ্যা কিন্তু কয়েক গুণ বেশি বলে দাবি করছে স্থানীয় লোকজন। অনেক জায়গায় কিন্তু আমি দেখেছি যে অরক্ষিত রেল ক্রসিংগুলো রয়েছে সেখানে জঙ্গলে অনেকটাই ভরে গেছে। ট্রেন আসলে কিন্তু লোকজন সেই ট্রেন কিন্তু দেখতে পারে না বা অনেকটাই শব্দও কিন্তু অনেক সময় শুনতে পারে না, এবং সেই রেল ক্রসিংগুলো পার হতে গিয়ে যে যানবাহন রয়েছে সেই যানবাহনগুলো অনেক সময় দুমড়ে মুচড়ে গিয়েছে, পারাপার হতে গিয়ে অনেক দুর্ঘটনার শিকার হচ্ছে, অনেকেই আহত হয়েছেন। প্রায় শতাধিকেরও বেশি লোকজন কিন্তু আহত হয়ে অনেকটাই পঙ্গুত্ব বরণ করেছেন। তবে যেটি এলাকাবাসী বলছে, তারা দাবি জানিয়েছেন এই যে অরক্ষিত রেল ক্রসিং রয়েছে। এছাড়াও আমি আরেকটি বিষয় এখানে জানিয়ে রাখি যে যমুনা সেতু পূর্ব ইব্রাহিমাবাদ রেল স্টেশন থেকে তারাকান্দি যে রেল লাইন রয়েছে এই রেল লাইনেরও প্রায় 30টিরও বেশি জায়গায় কিন্তু অরক্ষিত রয়েছে। তো এই যে অরক্ষিত রেল ক্রসিং এখন মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। স্থানীয় লোকজন যেটি বলছে দ্রুত এই জায়গাগুলোতে যে অরক্ষিত রেল লাইন রয়েছে, রেল ক্রসিং রয়েছে, সেই জায়গাতে জনবল নিয়োগ দিয়ে এবং দ্রুত সেই রক্ষিত করার দাবি জানিয়েছেন স্থানীয় লোকজন। আমি রেলওয়ে কর্তৃপক্ষ। ধন্যবাদ। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার আজ থেকে শুরু হয়েছে। প্রার্থীরা 7 সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল 10টা থেকে রাত 11টা প্রচারণা চালাতে পারবেন। ভোট হবে আগামী 9 সেপ্টেম্বর সকাল 8টায়। দর্শক, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী আব্দুর রহিম, সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। রহিম, প্রচারণা কেমন দেখছেন, পাশাপাশি সাধারণ শিক্ষার্থীরা কি বলছেন? সিনথিয়া, ডাকসু নির্বাচনের আজকে থেকেই আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু হওয়ার কথা রয়েছে। এছাড়াও কিন্তু প্রার্থিতা প্রত্যাহারের বিষয়ে কিন্তু গতকালকে ছিল লাস্ট দিন, এবং এই দিনে কিন্তু 21 জন প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছে এবং আজ থেকেই কিন্তু আনুষ্ঠানিক প্রচারণা শুরু হওয়ার কথা রয়েছে। তবে এদিকে আরেকটি বিষয়ে জানিয়ে রাখতে চাই যে যতগুলো প্রার্থী রয়েছে প্রার্থীদের সঙ্গে আজকে প্রধান নির্বাচন কমিশনারের সাথে কিন্তু সকাল 11টায় একটি আনুষ্ঠানিক মিটিং হওয়ার কথা রয়েছে। তারপরেই প্রার্থীরা কিন্তু তাদের যে নির্বাচনী প্রচারণা সেটি তারা চালানো শুরু করবেন। এছাড়াও নির্বাচনী প্রচারণার যে বিধিনিষেধ দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে যারা আবাসিক শিক্ষার্থী রয়েছে তারা প্রত্যেকটি হল রুমে শিক্ষার্থীদের রুমে গিয়ে তারা প্রচারণা চালাতে পারবে, এবং রিডিং রুম ব্যতীত তারা প্রত্যেকটি ডাইনিং এছাড়াও কিন্তু যে হল ডাইনিংগুলো রয়েছে সেখানে গিয়ে তারা তাদের প্রচারণা চালাতে পারবে। এর বাইরে যারা অনাবাসিক শিক্ষার্থী রয়েছে তাদের জন্য কিন্তু বলা হয়েছে যে হল প্রাধ্যক্ষ
কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে তারা কিন্তু তাদের প্রচারণা হলে গিয়ে তারা চালাতে পারবে। এর বাইরে একটি যে বিষয়টি বলা হয়েছে, এছাড়াও কিন্তু যে বিষয়টি বলা হয়েছে যে তারা কিন্তু সাদা কালো ব্যতীত কোনো পোস্টারিং করতে পারবে না। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো ওয়ালে তারা পোস্টারিং করতে পারবে না। শুধুমাত্র হ্যান্ডবিল এবং শিক্ষার্থীদের সরাসরি কাছে গিয়ে তাদের কাছে ভোট চাইতে হবে। এছাড়াও আরেকটি নির্বাচন কমিশনার যেটি জানিয়েছে, কারো যদি আচরণ বিধি লঙ্ঘন করেন তাহলে তাদের বিরুদ্ধে কিন্তু লিখিত অভিযোগ দিতে পারবেন প্রার্থীরা। তো এই ছিল আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সামনে থেকে সর্বশেষ। সিনথিয়া, ধন্যবাদ। জুলাই গণ অভ্যুত্থানের কর্মসূচিতে অংশ নিয়ে শহীদ হন চুয়াডাঙ্গার প্রকৌশলী মাসুদ রানা। একমাত্র উপার্জনক্ষম ছেলেকে হারিয়ে পাগল প্রায় বাবা মা। শহীদ রানার আত্মত্যাগকে স্মরণীয় করে রাখতে স্মৃতি স্থাপনা নির্মাণের পাশাপাশি সরকারি সহায়তার দাবি পরিবারের। সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হচ্ছে বলে জানান জেলা প্রশাসক। চুয়াডাঙ্গা থেকে জহির রায়হান সোহাগের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। মৃত্যুর 1 বছর পেরোলেও এখনো ছেলের বাড়ি ফেরার অপেক্ষায় পথ চেয়ে থাকেন জুলাই আন্দোলনের শহীদ মাসুদ রানার মা। তবে নির্মম বাস্তবতা হচ্ছে আর বাড়ি ফেরা হবে না ছেলের। 24-এর বৈষম্য বিরোধী আন্দোলনে হাসিনার পদত্যাগের 1 দফা দাবি বাস্তবায়নে রাজপথে নেমে শহীদ হন চুয়াডাঙ্গার আলমডাঙ্গার কয়রাডাঙ্গা গ্রামের সন্তান মাসুদ রানা। 4 আগস্ট রাজধানীর উত্তরায় গুলি লাগে তার। স্ত্রী ও একমাত্র কন্যাকে নিয়ে বাড্ডায় থাকতেন তিনি। তাকে হারিয়ে দিশেহারা পরিবারটি। একটা রাস্তা হোক, যাই হোক, এটা কইরে দিলি যত মানুষ যাবে, তাকাবে, দেখবে যে শহীদ হইল, তাই বলে সেই জায়গাটা হবে। তার মেয়েটা যখন বড় হবে সেখনও সেইখানটা দাঁড়িয়ে দেখবে যে আমার বাবার জন্য এই রাস্তাটা। তার কেন আমার ছোট ভাইটা, তো ভাই কিছু মাইন্ড করেন না, ও মাসুদ ভাইয়ের গুলি লাগছে। কোথায় লাগছে? মাথায়। তো বলার পরে আমি ঠাস করে পড়ে গেলাম। এই জায়গায় বসে আছি, রাত 1:15 ফোন দিলে যে মারা গিয়েছে। মাসুদ রানা আমাদের গর্ব, আমার গ্রামের গর্ব। সরকারকে আমি জোর দাবি জানাই যে মাসুদ রানার ফ্যামিলির পাশে জানিয়ে সরকার দাঁড়ায়। অসহায় পরিবারটিকে সরকারিভাবে নানা সহযোগিতা দেওয়া হচ্ছে বলে জানান জেলা প্রশাসক। জুলাই ফাউন্ডেশন তাদেরকে সঞ্চয়পত্র প্লাস এমনিতেও আর্থিক সহায়তা করেছে। আমরাও জেলা প্রশাসনের তরফ থেকে তাদেরকে একটু বেশি পরিমাণে দিয়ে সহায়তা করেছি, জেলা পরিষদ থেকেও করেছি। মাসুদ রানার আত্মত্যাগের বিনিময়ে লেখা হয়েছে স্বৈরাচার মুক্ত নতুন বাংলাদেশের ইতিহাস। তার পরিবারকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া সরকারের দায়িত্ব বলে মনে করেন সংশ্লিষ্টরা। আব্দুল হামিদ, RTV। দিনাজপুরের হিলির খুচরা বাজারে কেজি প্রতি 40 টাকা কমেছে সব ধরনের কাঁচামরিচের দাম। বর্তমানে দেশি এবং ভারতীয় কাঁচামরিচ কেজি প্রতি 120 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, যা গত 3 দিন আগে বিক্রি হয়েছিল 160 টাকা কেজিতে। আমদানি বেশি এবং বাজারে সরবরাহ বাড়ায় দাম কমছে বলে জানান খুচরা ব্যবসায়ীরা। এতে কিছুটা স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝে। হিলি কাস্টমসের তথ্য মতে চলতি সপ্তাহের 3 দিনে 13টি ট্রাকে 132 মেট্রিক টন কাঁচামরিচ আমদানি হয়েছে এই বন্দর দিয়ে। এ বিষয়ে আরো জানাতে হিলি থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মোহাম্মদ আব্দুল আজিজ। আজিজ, কাঁচামরিচ আমদানি ও দামের বিষয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? জি সিনথিয়া, আপনি যেমনটি বলছিলেন, আসলে গত কয়েকদিন থেকে কিন্তু হিলি স্থল বন্দর দিয়ে কাঁচামরিচ আমদানি অনেকটাই বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে আপনাকে 3 দিনের হিসাব, অর্থাৎ চলতি সপ্তাহে যদি হিসাব দেয়, চলতি সপ্তাহে 13 ট্রাকে 132 মেট্রিক টন কাঁচামরিচ আমদানি হয়েছে। তবে আমদানি হওয়ার ফলে কিন্তু ইতিমধ্যে দাম কিন্তু অনেকটাই কমতে শুরু করেছে। আমি হিলির যে এখন দাঁড়িয়ে আছি, হিলির একটি খুচরা বাজারে, অর্থাৎ কাঁচামরিচ সহ বিভিন্ন পণ্য কিন্তু এখানে পাওয়া যায়। তো এখানে কাঁচামরিচের কেজি যেটি আমি দেখেছি যে প্রকারভেদে কিন্তু দেশি এবং ভারতীয় কাঁচামরিচ যেটি আমদানি কিন্তু সেটি কিন্তু 120 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে একটা বিষয় আপনাকে জানিয়ে রেখে, এখানে যে পাইকারি বাজার রয়েছে সেখানে কিন্তু একটি মজার বিষয় হচ্ছে যে দেশি কাঁচামরিচের দামই কিন্তু কম, অর্থাৎ দেশি কাঁচামরিচ কিন্তু 80 থেকে 85 টাকা পাইকারি বাজারে বিক্রি হচ্ছে এবং ভারত থেকে আমদানি করা যেসব কাঁচামরিচ সেগুলো 100 থেকে 105 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে আমদানিকারকরা বলছে যে আসলে ভারতের অভ্যন্তর থেকে তাদের এইসব কাঁচামরিচ আনতে তাদের এই 37 টাকা শুল্ক দিতে হচ্ছে, সেই সঙ্গে ভারতের অভ্যন্তরে 80 থেকে 90 রুপিতে তাদেরকে কিন্তু ক্রয় করতে হচ্ছে, অর্থাৎ যার জন্য কিন্তু ভারত থেকে বাংলাদেশে আসতে তাদের 130
থেকে 40 টাকা পড়ে যাচ্ছে। তবে আমি তাদের প্রশ্ন করেছিলাম যে যেহেতু 130 থেকে 40 টাকা পড়ে যাচ্ছে, সেক্ষেত্রে তারা কিভাবে 100 টাকা কেজি দরে বিক্রি করছে। তারা যেমনটি জানিয়েছে যে বৈরী আবহাওয়ার কারণে যেহেতু এইসব কাঁচা পণ্য ত্রিপল দিয়ে বেঁধে আনতে হয়, যার জন্য কিন্তু অনেক কাঁচামরিচ কিন্তু পচে নষ্ট হয়ে যায়। এই নষ্ট হওয়ার কারণে কিন্তু তারা লোকসান করে কিন্তু অর্থাৎ লস করে কিন্তু তারা বিক্রি করছে, এমনটি কিন্তু তারা আমাকে জানিয়েছে। তবে এই দেশের কাঁচামরিচ অর্থাৎ দেশি কাঁচামরিচের সরবরাহ কিন্তু প্রচুর পরিমাণ রয়েছে, অর্থাৎ দেশি কাঁচামরিচ মাত্র 80 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে পাইকারি বাজারে, যেগুলো আমরা দেখেছিলাম গত সপ্তাহে বিক্রি ছিল 200-220 টাকা কেজি দরে, অর্থাৎ দাম কিন্তু অনেকটা কমতে শুরু করেছে। তবে ক্রেতারা বলছে যদি কাঁচামরিচে আমদানি যেহেতু বৃদ্ধি পাচ্ছে, সেই সঙ্গে দেশের বাজারে প্রচুর সরবরাহ হচ্ছে, সেক্ষেত্রে যদি 50 টাকার কেজির মধ্যে যদি এসব কাঁচামরিচ বিক্রি হতো, সেক্ষেত্রে এই সাধারণ ক্রেতাদের কিন্তু অনেকটাই সুবিধা হতো। তবে এখন পর্যন্ত বলা চলে কাঁচামরিচে সরবরাহ অনেকটাই বৃদ্ধি রয়েছে। সেই সঙ্গে যদি বাজার মনিটরিংয়ের বিষয়টি যেটি জানিয়েছে ভোক্তারা, যে বাজার মনিটরিং কিন্তু একেবারে করা হয় না, সেক্ষেত্রে বাজার মনিটরিং যদি করা হতো দাম কিন্তু অনেকটাই নাগালের মধ্যে থাকতো এবং ক্রেতারা কিন্তু অনেকটাই কম দামে কিন্তু কিনতে পারত। তবে খুচরা বিক্রেতারা বলছে যে তারা কিন্তু কম দামে কিনে কিন্তু তারা কম দামে বিক্রি করে। অনেক সময় প্রশাসন কিন্তু তাদের বাজারে অর্থাৎ এই খুচরা বাজারে এসে কিন্তু ভোক্তা পর্যায়ে কিন্তু অভিযান পরিচালনা করে, যে ক্ষেত্রে দামটা কিন্তু তারা কমাতে পারে না। তবে মোকামগুলোতে যদি নিয়মিত ভোক্তা অধিকার। ধন্যবাদ। এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচন মনোনয়নপত্র যাচাই বাছাই শেষ হয়েছে। গতকাল সন্ধ্যায় খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এতে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনে 276 মনোনয়নের মধ্যে যাচাই বাছাই শেষে বাদ পড়েছে 20টি। বাদ পড়া প্রার্থীদের মধ্যে 6 জন নারী ও 14 জন পুরুষ প্রার্থী রয়েছেন, আর বৈধ হয়েছে 256 জন। বিকেলে বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর AKM রাশিদুল আলম। এরপর প্রার্থিতা প্রত্যাহারের পর আগামী 28 আগস্ট নির্বাচনের জন্য চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। কুষ্টিয়ার 5 ইউনিয়নের লক্ষাধিক মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম খেয়া পারাপার। দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করেও পূরণ হয়নি গড়াই নদের উপর সেতু নির্মাণের দাবি। প্রতিদিনই নৌকায় চরম ভোগান্তি আর প্রাণের ঝুঁকি নিয়ে গড়াই নদ পাড়ি দিয়ে শহরে যাতায়াত করতে হয় স্থানীয়দের। ফলে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিতে একটি সেতুর দাবি তাদের। কুষ্টিয়া থেকে শেখ হাসান বেলালের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আবরার মাহি। কুষ্টিয়া শহরে নিত্য প্রয়োজনে প্রতিদিন যে পরিমাণ মানুষ আসে তার 35% আসে কয়া, শিলাইদহ, সাদিপুর, নন্দলালপুর ও হরিপুর ইউনিয়ন থেকে। শহর ঘেঁষে বয়ে চলা গড়াই নদ এই জনপদের মানুষকে শহর থেকে আলাদা করে রেখেছে। প্রতিদিন 30 থেকে 40 হাজার মানুষ ভোগান্তি আর প্রাণের ঝুঁকি নিয়ে নৌকায় নদী পার হয়ে কুষ্টিয়া শহরে যাতায়াত করে। ফলে মাঝে মাঝে নৌকাডুবির ঘটনাও ঘটে। সম্প্রতি শহীদ আবরার ফাহাদ নামে ব্রিজ নির্মাণের দাবিতে সোচ্চার ভুক্তভোগীরা। ঝড় বৃষ্টির সময় নৌকা ডুবে অনেক শিশু বাচ্চা থাকে, অনেক রোগী থাকে। এখানে ব্রিজ হলে আমাদের লেখাপড়া অনেক ভালো হবে। 4-5টা নৌকায় নদী পার হয়, নির্যাতিত হয়। এই ঘাটের লোকের কাছে কখনো 8 টাকা, কখনো 10 টাকা। ব্রিজ আমাদের খুব প্রয়োজন, ব্রিজ না হলে পারাপার করা হেবি সমস্যা। শুষ্ক মৌসুমে 1-1.5 কিলো মরুভূমি ঠেলে পার হতে হয় মানুষের। তৎকালীন সরকারের সুষ্ঠু পরিকল্পনার অভাবে আজকে আমাদের এই 5টা ইউনিয়নের মানুষকে বঞ্চিত করা হয়েছে। দ্রুত ব্রিজটি বাস্তবায়ন করা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে ব্রিজ বাস্তবায়ন কমিটির এই নেতা। আমরা দীর্ঘদিন থেকে সমস্যার ভিতরে আছি। 1,30,000 থেকে 1.5 লক্ষ মানুষকে নিয়ে আমরা বৃহত্তর কর্মসূচিতে যাব এবং প্রয়োজন বোধে টোটাল কুষ্টিয়া শহরকে কুষ্টিয়া প্রশাসন অচল করে দেব। এই অঞ্চলের মানুষের প্রাণের দাবির ব্রিজটি দ্রুত নির্মাণ হবে এমনটাই প্রত্যাশা সবার। আবরার মাহি, RTV। সারা দেশে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নতুন করে 500টি কমিউনিটি ক্লিনিক নির্মাণ ও স্থানান্তরের উদ্যোগ নিয়েছে সরকার। জাইকার অর্থায়নে এ প্রকল্প বাস্তবায়ন হবে। বুধবার ঢাকার মহাখালীর BMRC সম্মেলন কক্ষে কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে সংবাদ মাধ্যমের ভূমিকা শীর্ষক সেমিনারে এসব তথ্য জানান কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আক্তারুজ্জামান। বলেন, বর্তমানে ওষুধ সংকট কাটাতে 120 কোটি টাকার ওষুধ সরবরাহের কাজ চলছে এবং আরও 200 কোটি টাকার ওষুধ কেনা হবে। 2025-26 অর্থ বছরে 13,989 জনকে রাজস্ব বাজেট থেকে 420.80 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। জনস্বাস্থ্য সেবায় কমিউনিটি ক্লিনিকের গুরুত্ব বাড়ছে, যা প্রান্তিক জনগোষ্ঠীর জন্য সাশ্রয়ী ও সহজলভ্য সেবা নিশ্চিত করতে সহায়ক।
অনূর্ধ্ব-17 নারী সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের চতুর্থ ম্যাচে বুধবার নেপালের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশের মেয়েরা। ভুটানের চাংলি মিথাং স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৩টায়। 4 দলের এই টুর্নামেন্টে 3টি করে ম্যাচ শেষে 9 পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ভারত, যেখানে দ্বিতীয় স্থানে থাকা বাংলাদেশের পয়েন্ট 6। অপরদিকে একটি ম্যাচ জয়ী নেপাল আছে তৃতীয় স্থানে। প্রথম লেগে 2 দলের মুখোমুখি দেখায় নেপালকে 3-0 গোলে হারিয়েছিল বাংলাদেশ। সে ধারাবাহিকতা ধরে রেখে এ ম্যাচেও বড় জয় প্রত্যাশী বাংলাদেশের মেয়েরা। ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে 4টি দেশের প্রফেশনাল বক্সার নিয়ে আন্তর্জাতিক বক্সিং ইভেন্ট, যেখানে ভারত, পাকিস্তান, তানজানিয়ার বক্সারদের সাথে রিংয়ে লড়বেন স্বাগতিক বাংলাদেশের বক্সাররা। শুক্রবার বসুন্ধরা কনভেনশন সিটিতে বিকেল 4টা থেকে শুরু হবে আয়োজনটি। আরও জানাচ্ছেন আতিকুল ইসলাম শাকিল। ভারত পাকিস্তান একই রিংয়ে, তাও আবার সেটির আয়োজন হতে যাচ্ছে বাংলাদেশে। এ বক্সিং প্রমোশনের সহায়তায় বসুন্ধরা কনভেনশনে এই আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ প্রফেশনাল বক্সিং সোসাইটি। 7টা ইন্টারন্যাশনাল বাউট হবে আর 2টা ন্যাশনাল বাউট হবে। ইভেন্টে মূল আকর্ষণ ভারতের বিপক্ষে বাংলাদেশের বক্সারদের লড়াই। 2টি আলাদা ক্যাটাগরিতে বাংলাদেশের 2 সেরা বক্সার লড়বেন ভারতীয় 2 সেরা বক্সারের বিপক্ষে। WBC ইন্টারকন্টিনেন্টাল এশিয়া চ্যাম্পিয়নশিপ খেলতে যাচ্ছি। সবচেয়ে মর্যাদাপূর্ণ যেটা এই ইভেন্টের জন্য, সেটা হচ্ছিল ভারত বাংলাদেশের একটি খেলা হবে, যেখানে 10 রাউন্ডের খেলা হবে। WBC আমাদের হাসান শিকদার খেলবেন বাংলাদেশের হয়ে এবং ভারতের হয়ে খেলবেন লোকেশ দাঙ্গি। এছাড়া আয়োজনে আরও থাকছে পাকিস্তান ও তানজানিয়ার বক্সারদের মধ্যে শ্রেষ্ঠত্বের লড়াই। এবারের আয়োজনকে নানা দিক দিয়ে ঐতিহাসিক বলছেন আয়োজক প্রতিষ্ঠানের প্রধান আসাদুজ্জামান। 2024 সালের 8ই মার্চ মোয়াদ আজহার WBC ইউথ চ্যাম্পিয়ন ছিল, সো কিন্তু আমাদের মোতালেবের কাছে হেরে গিয়েছিল। ও কিন্তু এবার চ্যালেঞ্জ দিয়েছে মোতালেবকে। এই ইভেন্টের মাধ্যমে বাংলাদেশের প্রফেশনাল বক্সিং আর এক ধাপ এগিয়ে যাবে বলে বিশ্বাস সংশ্লিষ্টদের। আতিকুল ইসলাম শাকিল, RTV, ঢাকা। সকালের সংবাদ এ পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।